আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তের নানা দেশ, নানা সংগঠন, নানা আন্তর্জাতিক মাধ্যম তারা খালেদা জিয়ার মৃত্যুতে যেভাবে তারা রিয়্যাক্ট করেছে, এটি সত্যি জাতি হিসাবে আমাদেরকে গৌরবান্বিত করেছে। আমরা শুধু আশ্চর্যান্বিত হয়েছি তা নয়, আমরা ঐশ্বর্যমণ্ডিত হয়েছি। কেন? এই কারণে যে খালেদা জিয়া ধরতে গেলে এখন বাংলাদেশে একজন সাধারণ নাগরিক। তিনি রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্রীয় কোনো প্রোটোকলে নেই। তিনি বহু পূর্বে প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বৃহৎ একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন হিসেবে সর্বশেষ তার সর্বোচ্চ পদমর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। সেরকম একজন মানুষ যিনি ক্ষমতার বাইরে, ক্ষমতার ফ্রেমের বাইরে, তাকে ঘিরে বিশ্বব্যাপী এই যে তার শোক প্রকাশ করা, বাংলাদেশের মানুষের প্রতি সমবেদনা জানানো, খালেদা জিয়ার পরিবারের পাশে দাঁড়ানো, এই আন্তরিকতা সত্যিই আমাদেরকে অনেকটাই আশার সঞ্চার হয়েছে আমাদের মধ্যে। এ কারণে যে খালেদা জিয়ার উচ্চতা, এটি আমরা পরিমাপ করতে যেমন সক্ষম হয়েছি, তেমনি তার উচ্চতাকে পুঁজি করে ভবিষ্যতে আমাদেরকে বিশ্বের বুকে আরও উচ্চতায় পৌঁছানোর একটি সুযোগ খালেদা জিয়া তার মৃত্যুবরণের মধ্য দিয়েও রেখে গেলেন, এমনটি আমরা বলতে পারি। আমরা দেখেছি যুক্তরাজ্য, চীন, যুক্তরাষ্ট্র, আরব কান্ট্রিগুলো, ইউরোপীয় ইউনিয়ন সকলেই খালেদা জিয়ার মৃত্যুতে তারা রেসপন্স করেছে। জাতিসংঘের পক্ষ থেকে শোক এবং সমবেদনা জানানো হয়েছে। এটি সত্যিই একটি বিরল ঘটনা যে দেশের একজন সাধারণ নাগরিকই বলবো আমরা, রাষ্ট্রীয় প্রোটোকলের বাইরে একজন মানুষের জন্য এভাবে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাধ্যম সংস্থা, দেশ, তারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটি আমরা কি বলবো। বিশেষ করে একটি ঘটনা আমি উল্লেখ করতে চাই। যুক্তরাজ্য, ব্রিটেন বাংলাদেশে তাদের হাই কমিশনে তাদের দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে খালেদা জিয়ার মৃত্যুতে সম্মান জানিয়ে। এটি আসলেই একটি অত্যন্ত রিমার্কেবল ঘটনা। তবে এই আলোচনা ছাপিয়ে আরেকটি আলোচনা আমাদের সামনে মুখ্য হয়ে উপস্থিত হয়েছে। সেটি হলো আমাদের সাথে যাদের সম্পর্ক একেবারে বৈরী, এক ধরনের শত্রুতা। বিগত ৫৪ বছরের ইতিহাসে বন্ধুত্বের যে উষ্ণতার পরশ, সেটি আমরা কতটুকু পেয়েছি, এই প্রশ্ন যদি আমরা করি তাহলে সেখানে আমাদের যোগফল শূন্য। শুধুমাত্র তারা তাদের তাবেদার কয়েকটি সরকারের আমলে তাদের দিক থেকে তারা একতরফা উষ্ণতা অনুভব করেছেন। আমি ভারতের কথা বলছি। আর বাকি সময়টা তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের জাতিসত্তা, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের অর্থনীতি, এগুলোকে তারা দুমড়ে মুচড়ে নিজেদের আয়ত্তে রাখার জন্যই সবসময় তারা কাজ করেছে। এবং এজন্য তারা নিজেরা উদ্যোগী হয়ে তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে বাংলাদেশে তাদের বশংবদ সরকার এটি প্রতিষ্ঠা করার জন্য তারা হেন কোনো কাজ করেনি, অত্যন্ত উলঙ্গ হয়ে তারা ভূমিকা রেখেছে। বিশেষ করে আমি ২০০৮ সালের জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করতে চাই, 111-এর কথা উল্লেখ করতে চাই। এই 111ও ইন্ডিয়ান প্রেসক্রিপশনে, রয়্যাল প্রেসক্রিপশনে বাংলাদেশে সংগঠিত হয়েছে জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্র ক্ষমতার বাইরে রেখে ভারতের বশংবদ একটি সরকার প্রতিষ্ঠার জন্য। সেই সময় আমরা জানি 111-এর সময় তৎকালীন সেনাপ্রধানকে ভারতে ডেকে নিয়ে ৬টি ঘোড়া দিয়ে কি ধরনের আয়োজন তার দিয়ে করা হয়েছিল, এটি যেমন রহস্যময়তা আছে, তেমনি এটি নিয়ে আমাদের অনুমানের সত্যতাও পরে মিলেছে। আমরা জানি সেই ২০০৮ সালের প্রেক্ষাপটে ভারতের তৎকালীন সেনা প্রধান শঙ্কর রায় চৌধুরী তিনি একটি আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন ঢাকাকে আর দিল্লির রাডারের বাইরে যেতে দেওয়া হবে না। এবং তারা ২০০৮ সালের সেই কার্যক্রমটি তারা পরিপূর্ণরূপে বাংলাদেশে অব্যাহত রাখতে সক্ষম হয়েছিলেন তাদের বশংবদ, তাদের পদলেহী একটি সরকার শেখ হাসিনার নেতৃত্বে কায়েম করার মধ্য দিয়ে। জাতীয়তাবাদী শক্তির মূল ধারার রাজনৈতিক দল বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার বাইরে রাখা হয়েছিল। কূটনৈতিক মহলে এই আলোচনা আছে যে বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় সাজা দিয়ে তাকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দেওয়ার যে ষড়যন্ত্র, এর সঙ্গে এবং ভারত জড়িত। সেই শত্রুতার পরীক্ষায় ১০০-তে ১০০ নম্বর পাওয়া উত্তীর্ণ ভারতের
বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তাদের অ্যাকশন এবং রিয়াকশন, এতে আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি। ভারতের বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে করে জয়শঙ্কর 5 ঘন্টারও বেশি সময়ের সফরের জন্য তিনি বাংলাদেশে আসলেন। তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা অন্য কোনো প্রোটোকলে তিনি দেখা করেননি। তিনি পুরোটা সময় খালেদা জিয়ার এই যে শেষকৃত্য অনুষ্ঠান, তাদের ভাষায় আমরা যেটাকে জানাজা দাফন বলি, ওরা ওদের ভাষায় শেষকৃত্য বলে, সেইটিতে পুরোপুরি তিনি অংশগ্রহণ করেছেন। তিনি 11টা 55-তে ঢাকায় পৌঁছে তিনি তারেক রহমানের সঙ্গে জাতীয় সংসদের একটি বিশেষ কক্ষে তিনি সাক্ষাৎ করেছেন। তাদের দেশের প্রধানমন্ত্রী মোদির একটি ব্যক্তিগত পত্র, যেটি তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখা, সেটি তিনি হস্তান্তর করেছেন তারেক রহমানের সঙ্গে। তিনি তারেক রহমানের সাথে সে সময় কিছু আন্তরিকভাবে সময় কাটিয়েছেন এবং পরবর্তীতে তিনি নিজে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আমি জয়শঙ্করের কথা বলছি। তিনি তার ফেসবুকে লিখেছেন, ঢাকা পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি তার কাছে পৌঁছে দিয়েছি। ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, আমার বিশ্বাস বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিক নির্দেশ করবে। এটি জয়শঙ্কর নিজে তার ফেসবুকে লিখেছেন। এখন আমাদের কৌতূহল আছে, অনেকে হয়তো নানাভাবে জেনেছি, যে মোদি তার ব্যক্তিগত চিঠিতে তারেক রহমানকে কি লিখেছেন। এটি নানাভাবে পত্রপত্রিকায় আসলেও সর্বশেষ 1 জানুয়ারি রাত 10টার দিকে ভারতীয় হাই কমিশনের ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমানকে লেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই চিঠির মূল অংশ তুলে ধরা হয়েছিল। সেখানে যেটি লেখা হয়েছে, নরেন্দ্র মোদী চিঠিতে তারেক রহমানকে লেখেন, আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মাননীয়া বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আপনার এই অপূরণীয় ব্যক্তিগত ক্ষতিতে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে বিরাজ করুক। ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, 2015 সালের জুনে ঢাকায় বেগম সাহিবা অর্থাৎ খালেদা জিয়ার সঙ্গে আমার সাক্ষাৎ ও আলোচনার কথা আমি অত্যন্ত আন্তরিকভাবে স্মরণ করি। তিনি ছিলেন সংকল্প ও আদর্শ নিষ্ঠায় বিরল এক নেত্রী, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়ন ও ভারত বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। খালেদা জিয়ার প্রাণ অপূরণীয় শূন্যতা তৈরি করলেও তার আদর্শ উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। উল্লেখ করে নরেন্দ্র মোদী লেখেন, আমি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্বে তার আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে, একই সঙ্গে তা এক নতুন পথচলা নির্দেশ করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরো সমৃদ্ধ করতে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। জাতীয় শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা জ্ঞাপন করে চিঠিতে তিনি বলেন, যারা ইতিহাসে বরাবরই তাদের অসাধারণ শৌর্য ও মর্যাদার পরিচয় দিয়েছে, আমি নিশ্চিত যে তারা তাদের অভিন্ন মূল্যবোধ, গণতান্ত্রিক ঐতিহ্য এবং জাতীয় ঐক্যের বোধ দ্বারা পরিচালিত হয়ে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে। তারেক রহমানের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে নরেন্দ্র মোদী আরও লেখেন, আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে এবং আপনার পরিবারকে কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য প্রদান করেন। আপনার ভবিষ্যৎ পথ চলায় জন্য আমার শুভকামনা রইল। এটি হলো নরেন্দ্র মোদীর চিঠির প্রায় পুরো অংশটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। অ্যাটেনশনটি কেমন সেটি বোঝার জন্য। নরেন্দ্র মোদীর এই চিঠি, জয়শঙ্করের বাংলাদেশে আসা, তিনি প্রধান উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টার সাথে কোনো আনুষ্ঠানিক বৈঠক করেননি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার কেবলমাত্র সৌজন্য দেখা হয়েছে। তিনি একটি বৈঠকে আমরা দেখেছি জনাব আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তাদের সঙ্গে তিনি একটি সৌজন্য বৈঠক করেছেন, যেখানে রাজনৈতিক বা অন্য কোনো এজেন্ডা আলোচিত হয়েছে এমন কোনো তথ্য আমাদের সামনে আসেনি। সাংবাদিকরা এই সফর, এই চিঠি নিয়ে নিশ্চয়ই তাদের ঔৎসুক্য ছিল। তারা গতকাল পররাষ্ট্র উপদেষ্টাকে তারা জিজ্ঞেস করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা খুব ডিপ্লোম্যাটিক্যালি জবাব দিয়েছেন, জয়শঙ্করের ঢাকা সফর রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা উচিত নয়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়।
তিনি এটিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে শিষ্টাচার ও সৌজন্য বোধ হিসাবে অভিহিত করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ খালেদা জিয়ার জানাজা এবং দাফনের কথা বলছেন, তারপর চলে গেছেন। এটা একটা ভালো শিষ্টাচার, এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা উচিত নয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধিরাই অংশগ্রহণ করেছেন। জয়শঙ্করের সফর বাংলাদেশ ভারত উত্তেজনা প্রশমনে সহায়ক হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এর উত্তর ভবিষ্যতে মূল্যায়ন করতে হবে। অর্থাৎ আমরা জানি সাম্প্রতিক সময় উভয় দেশ পরস্পর তাদের রাষ্ট্রদূত বা হাই কমিশনারকে একাধিকবার তলব করেছেন। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছিল, সেটি বাংলাদেশেও সংগঠিত হয়েছে। ত্রিপুরায় বাংলাদেশের হাই কমিশনে আক্রান্ত হয়েছে, যে জাতীয় পতাকা পোড়ানো হয়েছিল। এর আগে আমরা দেখেছি শিলিগুড়িতে আক্রান্ত হয়েছে। শুভেন্দু অধিকারীরা সেখানে অনেক ধরনের উৎপাতমূলক আচরণ করেছেন। এদিকে বাংলাদেশেও একজন তরুণ নেতা, তিনি সেভেন সিস্টার সংক্রান্ত একটি অপরিপক্ক কথাবার্তাও বলেছেন, আমরা লক্ষ্য করেছি। শুভেন্দু অধিকারীকে আমরা যে আচরণ করতে দেখি, আমরা ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা সেই ধরনের আচরণ, একজন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে আমাদের সম্পর্ক এবং সম্পর্কের বৈরিতা, সবকিছুই ডিপ্লোম্যাটিক্যালি এবং মস্তিষ্ক দিয়েই আসলে সেগুলোকে মোকাবেলা করতে হবে। তৌহিদ আরো বলেন, বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নয়, প্রতিবেশী দেশগুলোতেও তার ইতিবাচক ভাবমূর্তি ছিল। যথার্থ বলেছেন তিনি। তিনি সব রাজনৈতিক মতাদর্শের মানুষের কাছে সম্মান ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তৌহিদ আরো বলেন, এই স্বীকৃতি তার জানা যায় দক্ষিণ এশিয়া জুড়ে বিদেশি নেতা এবং প্রতিনিধিদের অংশগ্রহণকে স্বাভাবিক করেছে। আমরা জানি যে দক্ষিণ এশিয়ার সব দেশেই রিপ্রেজেন্ট করেছে। নেপাল, শ্রীলঙ্কা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা এসেছিলেন। পাকিস্তানের নিম্নকক্ষের স্পিকার সর্দার আইয়াজ সাদিক তিনি এসেছিলেন এবং তার সঙ্গে জয়শঙ্করের একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তাদের হ্যান্ডশেক করা একটি ছবি পত্রপত্রিকায় এসেছে। এটিও একটা বিশেষ ডাইমেনশন। বিশেষ করে খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে পরস্পর দুই চরম বৈরী রাষ্ট্রের দুইজন গুরুত্বপূর্ণ নেতার একসঙ্গে হ্যান্ডশেক করা ছবি, এটি নিশ্চয়ই সংবাদ মাধ্যমের আকর্ষণের একটি বিষয়। গত 1 জানুয়ারি ভারতের রাজনীতির আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, যিনি বাংলাদেশ সম্পর্কে প্রায়শই বোমাবর্ষণের মতো বেশ বৈরী কথাবার্তা বলার জন্য উল্লেখযোগ্য, তিনি গিয়েছিলেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং সেখানে তিনি খালেদা জিয়ার জন্য সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেছেন। তিনি অনেক মন্তব্য লিখেছেন সেখানে। সংক্ষেপে শিরোনাম এমন, দিল্লি ঢাকা সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে। আমরা ভারতের এই রিয়াকশনকে কিভাবে বিবেচনা করব? বাংলাদেশের মধ্যেই এক ধরনের বদ প্রকৃতির মানুষ, তারা হয়তো এটিকে ভিন্নভাবে ব্যক্ত করবেন। যেমন আনন্দবাজার পত্রিকার একটি বদনামের চাদর গায়ে জড়িয়ে দেওয়ার মতো নিউজ, যে তারেক রহমান ভারতের সঙ্গে যোগসাজশ করেই বাংলাদেশে ফিরছেন এবং বিএনপিকে আওয়ামী লীগের জায়গায় প্রতিস্থাপন করে ভারতের আনুকূল্য নিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপিতে এক ধরনের তৎপরতা, এই ধরনের একটি ন্যারেটিভ তৈরি করার এক ধরনের বদ প্রচারণা বা এক ধরনের বদ মতলব বাংলাদেশে আছে। এবং এর সঙ্গে বিদেশি কিছু ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং বাংলাদেশের চিহ্নিত দুই একটি রাজনৈতিক সংগঠন, যাদের বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসের দায় আছে, তারা এই ধরনের একটি ন্যারেটিভ আনন্দবাজারের পত্রিকার নিউজকে কেন্দ্র করে তারা তৈরি করার চেষ্টা করছিলেন। তারা তারেক রহমানের সাথে জয়শঙ্করের সাক্ষাৎ, রাজনাথ সিং এর শোক জানানো, নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠি, এগুলোকে তারা কিভাবে মূল্যায়ন করবেন, দ্যাট ইজ দেয়ার চ্যাপ্টার। বাট আমরা বাংলাদেশের সাধারণ নাগরিকরা আমরা মনে করি যে এটি তো সত্য যে বন্ধু নির্ধারণের জন্য আমার স্বার্থের বিষয়ে সাথে সংশ্লিষ্টতা, পরস্পর সম্মানবোধ, এটি বিষয় আছে। কিন্তু ভারত আমাদের প্রতিবেশী, এটি আমরা কখনোই পাল্টাতে পারবো না। প্রতিবেশী যদি আমাদের সঙ্গে বন্ধুত্বমূলক আচরণ না করে, আমরা আমাদের পক্ষ থেকে শত্রুতামূলক আচরণের জন্য উদ্যোগী হব, এমন বোকামিও আমরা নিশ্চয়ই করব না। আমরা জানি
রাজনীতি রক্তপাতহীন মস্তিষ্কের যুদ্ধ। ডিপ্লোমেসি তো বটেই। আমরা ভারতের এই আচরণকে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করব। নিশ্চয়ই তাদের এই আন্তর্জাতিককে আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখব। ভবিষ্যতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার মতো সবচেয়ে সম্ভাবনাময় রাজনৈতিক দল। ভারত অনেক কিছুই তারা নিশ্চয়ই হিসাব করেন। ইতিমধ্যে আমরা দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার, তারা পাকিস্তান, তুরস্ক, চীন, আরব কান্ট্রিগুলো এ সমস্ত রাষ্ট্রের সঙ্গে পূর্বের সুসম্পর্ককে তারা আরো ঝালাই করে উষ্ণতার পথে নিয়ে যাচ্ছেন। কোনো কারণ নাই বিএনপি যদি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসে এ সমস্ত দেশের সঙ্গে সম্পর্ককে শীতল করার। ভারতের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে না উষ্ণ হবে সেটি নির্ধারণ করে ভারতের আচরণের পরে। ভারত হয়তো মূল্যায়ন করতে সক্ষম হচ্ছে যে বাংলাদেশের সাথে যদি ভারতকে বাদ দিয়ে অন্য রাষ্ট্রগুলির সম্পর্ক উষ্ণতায় পৌঁছায় বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, তাহলে ভারতেরও ভূ রাজনীতির অনেকগুলো সংকট আছে, অর্থনীতির অনেকগুলো সংকট ভারতের তৈরি হতে পারে। বাংলাদেশ ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্কে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে, তেমনি ভারতেরও সেই ক্ষতিগ্রস্ত হওয়ার যথেষ্ট ঝুঁকি আছে। তাছাড়া অভিন্ন সীমান্তে নিরাপত্তা ঝুঁকি, এটি শুধু বাংলাদেশের দিক থেকে যদি বিবেচনা করে তাহলে নিশ্চয়ই ভারতের দিক থেকে সেটি বোকামি হবে। ভারতের শুভেন্দু অধিকারী বা এই ধরনের নেতারা আছেন যারা মনে করেন গায়ের জোরে বাংলাদেশকে দমন করা সম্ভব। বাংলাদেশেও সেরকম মূর্খ তার পরিচয় দেওয়ার মতো কিছু লোক থাকতেই পারেন, কিন্তু আমরা মনে করি যে সামগ্রিক প্রেক্ষাপটে 2024 সালের 5ই আগস্টের পরে নানা বিষয় বিবেচনা করে ভারতের একথা ভাবার সময় এসেছে যে বাংলাদেশের সঙ্গে শত্রুতাকে এড়িয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে তাদের কি করণীয় সেটি সম্ভবত তারা মূল্যায়ন করতে সক্ষম হচ্ছে। সুযোগ পেয়ে তারা সেই নতুন মূল্যায়নটি প্রকাশ করার জন্য খালেদা জিয়ার এই মৃত্যু, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্বে পাওয়ার সম্ভাবনা, এগুলোকে সামনে রেখেই হয়তো ভারত নতুন একটি বার্তা দিতে চেষ্টা করছে। আমরা এই বার্তাটিকে গুড জেস্টার অর্থাৎ সদিচ্ছা হিসেবে বিবেচনা করব। তবে নিশ্চয়ই ভারতের তঞ্চকি, প্রতারণা, চাণক্য নীতি এগুলো মাথায় রেখে আমরাও আমাদের ডিপ্লোম্যাটিক আচরণ, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের জাতীয়তাবাদী শক্তি এগুলোকেও নিশ্চয়ই আমরা মূল্যায়নে রাখব। খালেদা জিয়ার এই মহাপ্রায়ণে ভারতের এই ভূমিকাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার যেমন সুযোগ আছে, তেমনি সতর্কভাবে ভারত বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে পরিচালনার বিষয়টিও নিশ্চয়ই সংশ্লিষ্টরা মাথায় রাখবেন। আমরা দেশের জনগোষ্ঠী এমনই প্রত্যাশা করি। ধন্যবাদ।